ক্লাস 7 স্টুডেন্টস, আজ আমি তোমাদেরকে কোষে দেখি 2.1 এর অঙ্কগুলো বোঝাবো। কোষে দেখি 2.1 এর কি অঙ্ক আছে? অনুপাতে প্রকাশ করা। ঠিক আছে, তো চলো একের দাগেরটা দেখে নিই কত আছে। 1 নম্বরে আছে, দেখো 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে আমরা প্রথমে কি করে নিব, 1 কিগ্রা চালের দাম কত দিয়েছে? 1 কিগ্রা চালের দাম দিয়েছে 40 টাকা, তাহলে 40 টাকা। তারপরে দিয়েছে 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে যেহেতু চালের দাম ও ডালের দাম দুটোই টাকায় আছে, সেই জন্য আমাদের কিছু পরিবর্তন করতে হবে না, আমরা সরাসরি অনুপাত করতে চলে যাব। তাহলে অনুপাত মানে আমরা কি জানি? দুটো সংখ্যার কাটাকাটি। ঠিক আছে, তাহলে চলো কিভাবে লিখব। সুতরাং চাল ও ডালের দামের অনুপাত, চাল ও ডালের দামের অনুপাত কত আছে? সমান সমান, যেহেতু চালের নাম আগে তাই আমরা চালের সংখ্যাটা আগে দেব, 40:100 টাকা, তাই তো। এবার 40 আর 100 কে আমাদের কি করতে হবে? কাটাকাটি করতে হবে। হ্যাঁ, তো আমরা চলো এখানে রাফে আমরা কাটাকাটিটা করে দেখছি। দেখো এখানে 0 দিয়ে 0 কাটলাম, 4 কে কেটে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2 আর 5 40 কেটে আমরা পেয়ে গেছি 2, 10 কেটে 5, তার মানে 2:5। তাহলে আমরা উত্তর কি লিখব? 1 কিগ্রা চালের দাম ও 1 কিগ্রা ডালের দামের অনুপাত 2:5। বুঝতে পেরেছ? এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারে দেখো একটা ত্রিভুজ এঁকে দিয়েছে। ত্রিভুজের এ বি সি, বি কোণটা দিয়েছে 50 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি, সি কোণটা 70 ডিগ্রি। তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, তোমরা একটু বইটা খুলে ভালো করে ত্রিভুজের ছবিটা দেখে নাও। তারপরে আমাদের অনুপাত করতে বলেছে। কি অনুপাত করতে বলেছে? দেখো কোণ বি এ সি ইজ টু কোণ এ বি সি ইজ টু কোণ এ সি বি। এই যে আমাদের এটার অনুপাত করতে বলেছে, এটা আমরা সংখ্যাটা কিভাবে লিখবো? দেখো যেহেতু বি এ সি, তার মানে এ কোণটা আমাদেরকে ধরতে হবে। তোমাদের বইয়ে দেখো এ কোণে কত লেখা আছে? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে 60 তারপরে আছে বি এ বি সি, তার মানে আমাদের বি কোণটা ধরতে হবে। বি কোণ কত আছে? 50 ডিগ্রি। তাহলে হয়ে গেল 50 এ সি বি, তার মানে সি কোণ। সি কোণ আমাদের কত আছে? 70। এবার আমাদের এটা কাটাকাটি করতে হবে। দেখো আমরা এখানে কাটাকাটি করলে কত? 10 দিয়ে কাটছি সবগুলোকে। 10 দিয়ে কাটলে কি হচ্ছে? 60 কেটে হয়ে যাচ্ছে 6:50 কেটে 5:70 কেটে 7। এবার দেখো এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এই সংখ্যাগুলোকে কাটা যাবে, সেই জন্য আমরা কি করব? শুধুমাত্র 1 দিয়ে যাবে, তাই 1 দিয়ে করলে এই সংখ্যাটাই থেকে যাচ্ছে। সুতরাং আমাদের কিন্তু আর কাটার প্রয়োজন নেই, তাহলে আমাদের এটাই উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? উত্তর লিখব কোণ বি এ সি ইজ টু কোণ এ বি সি ইজ টু কোণ এ সি বি
ইকুয়াল টু 6:5:7। 3 নাম্বারটা, 3 নম্বরে কি আছে দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা হলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত লিখি। তাহলে দামের অনুপাত দেখো, এখানে কিন্তু পেন্সিলের দামটা টাকায় দিয়েছে এবং লজেন্সের দামটা পয়সায় দিয়েছে। আমরা যখন অনুপাতে প্রকাশ করব কোনো সংখ্যা কোনো অঙ্ক, তখন আমরা একই সংখ্যা বানিয়ে নেব, না হলে অনুপাত করা যায় না। তো আমরা দেখো টাকাকে পয়সা পরিণত করে নিতে পারবো সহজে, কিন্তু পয়সাকে যদি টাকায় পরিণত করতে যাই তাহলে কি হয়ে যায়, দশমিক এসে যাচ্ছে, আর দশমিক আসলে অঙ্কটা বড় হয়ে যাবে। সুতরাং আমরা টাকাটাকে পয়সা পরিণত করে নেব। তাহলে কি আছে, একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম সমান সমান কত, 3 টাকা। 3 টাকাকে পয়সায় পরিণত করলে কি হবে, 100 পয়সায় 1 টাকা তোমরা জানো, তাহলে 3 টাকায় 300 পয়সা। এবার একটি লজেন্সের দাম, একটি লজেন্সের দাম, একটি লজেন্সের দাম কত হচ্ছে, 50 পয়সা, তাই তো? এবার আমরা কিন্তু খুব সহজে অনুপাত বের করতে পারবো। তাহলে কি করব, সুতরাং একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত আসবে, দামের অনুপাত, যেহেতু পেন্সিলেরটা আগে আছে সেজন্য আমরা পেন্সিলের সংখ্যা আগে লিখব, 300:50। এবার আমরা কি করব, কাটাকাটি। কাটাকাটি করলে দেখো 0 0 কেটে যাচ্ছে, আমরা কিন্তু এখানে কাটাকাটিটা দেখে নিতে পারি। দেখো 0 0 কেটে গেলে 5 দিয়ে 5 6 30, তার মানে 6 থাকলো *1, 5 অক্ষে 5, 5 6 30। উত্তর কিভাবে লিখব, উত্তর লিখব, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত, 6:1। 4 নাম্বারটা, 4 নাম্বারে কি বলেছে দেখো, একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত লিখি। তাহলে আধুলি, 1 টাকা ও 2 টাকা, তাহলে এগুলো আমরা সবগুলো কি করব, 1 টাকা 2 টাকা আর আধুলি সবগুলোকে পয়সায় পরিণত করব আগে। তাহলে কিভাবে লিখবো দেখো, একটি আধুলি, একটি আধুলি সমান সমান কত পয়সা, 50 পয়সা, তাই তো? এবার একটি 1 টাকা, একটি 1 টাকা, একটি 1 টাকা, 1 টাকা সমান সমান 100 পয়সা, 100 পয়সা। এবার আছে 2 টাকা, একটি 2 টাকা, তাহলে একটি 2 টাকা, একটি 2 টাকা, তাহলে কত পয়সা বলো, 2 টাকা মানে 200 পয়সা, 1 টাকায় 100 পয়সা হলে তাহলে 200 পয়সা। এবার আমরা কি করব, অনুপাত বের করব। তাহলে একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার অনুপাত হবে, সুতরাং একটি আধুলি
টাকার, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার অনুপাত হবে, অনুপাত কত হবে? দেখো 1 আধুলি মানে 50 পয়সা, 50:100:200, তাই তো? এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে দেখো প্রথমে যদি আমরা 10 দিয়ে কাটি তাহলে কি হচ্ছে? 5×10 = 50, 5:10 = 100, 10:20, 10:20 = 200। এবার দেখো আবার কিন্তু 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 5 অক্ষে 5, 1 লিখলাম, 5×2 = 10, 2 লিখলাম, আর 4×5 = 20, 4 লিখলাম। বুঝতে পেরেছো? তাহলে 1:2:4। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব? উত্তর লিখব একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার কি মূল্য চেয়েছে? মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত হবে, মূল্যের অনুপাত হবে কত? 1:2:4, 1:2:4। বুঝতে পেরেছো? 5 নম্বরে দেখো কি বলেছে, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে তিনজনের বয়সের অনুপাত লিখি। তো অঙ্কটা করার আগে একটা কথা মনে রাখো, আমরা যখনই অনুপাত বের করব সংখ্যাগুলোকে একই রেখায় নিয়ে আসব। তো কোনোটা আছে শুধু বছর, কোনোটা আছে বছর ও মাস, সেই জন্য আমরা কি করব? সবগুলো সংখ্যাকে আগে মাসে পরিণত করে নেব। ঠিক আছে? তাহলে দেখো উমার বয়স কত বলেছে? 12 বছর 6 মাস। তাহলে আমরা উমার বয়সটাকে আগে মাসে পরিণত করব। তাহলে কত হবে? 1 বছর = 12 মাস, তাহলে 12 × 12, তাহলে 12 বছরটা বেরিয়ে যাবে, যোগ 6 মাস, তাই তো? তাহলে কত আসছে? 12 আর 12 গুণ করলে কত হয়? 144। এই দেখো আমি করে দিচ্ছি, 12 12, 2×2 = 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 4 4 1, 144। তাহলে দেখো 12 12 গুণ করে 144 যোগ 6 সমান কত হলো? 44 আর 6 50, তাহলে 150 মাস। তাহলে আমরা উমার বয়সটা মাসে পরিণত করেছি। এবার রাতুলের বয়স, রাতুলের বয়স কত দেওয়া আছে আমাদের? 12 বছর 4 মাস। তাহলে 12 বছর 4 মাস কি করব আমরা? 12কে 12 দিয়ে গুণ করে আগে মাস বের করলাম, তার সঙ্গে আমরা আবার 4 যোগ করে নেব। তাহলে দেখো 12 12 গুণ করলে কত আসছে? 144, তাই তো? তার সঙ্গে 4 যোগ করলে 144, 4 4 8, 4 1, 148 মাস। এবার আছে নূরজাহানের বয়স। নূরজাহানের বয়সে কিন্তু মাস দেওয়া নেই, তাহলে লিখব নূরজাহানের বয়স, নূরজাহানের বয়স 12 বছর। 12 বছর মানে কত মাস হবে? 12 গুণ 12 সমান 144, তাহলে কত হচ্ছে? 144 মাস, তাই তো? এবার আমরা
তিনজনের বয়সের অনুপাতটা খুব সহজে বের করতে পারবো। দেখো, প্রথমে উমার বয়স আছে, তাহলে 150 ইস্টু 148 ইস্টু 144। এখন এদের দেখো প্রত্যেকটা এককের ঘরে জোড় সংখ্যা আছে, তাই না? প্রত্যেকটা সংখ্যা যেহেতু এককের ঘরে জোড় সংখ্যা আছে, তার মানে আমাদের 2 দিয়ে কাটা যাচ্ছে। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে কাটবো। 150 কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 75। এটা কাটলে দেখো 7 দোকানো 14, 4 দোকানো 8, 74। 7 দোকানো 14, 2 দোকানো 4, 75 ইস্টু 74 ইস্টু 72। এবার দেখো তো আর কোনো সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে কিনা। যাচ্ছে না তো। তাহলে যখন আর কোনো সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে আমাদের বয়সের অনুপাত কিন্তু এটাই হবে, তাই তো? 75 মাস ইস্টু 74 মাস ইস্টু 72 মাস। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব? উত্তর লিখব উমা, রাতুল ও নূরজানের বয়সের অনুপাত কত হলো? 75 ইস্টু 74 ইস্টু 72 মাস। 6 নম্বরটা। 6 নম্বরে দেখো কি আছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোণগুলির অনুপাত লিখি। সমকোণী সমদ্বিবাহু, তো আমরা কি জানি? দেখো আগে আমরা এঁকে নিচ্ছি। দেখো এটা হচ্ছে কি? সমকোণ, তাই তো? সমকোণ। এবার সমকোণ যখন, তাহলে বাহু দুটো সমদ্বিবাহু, তাহলে এই দুটো বাহু সমান। হ্যাঁ, তাহলে সমকোণ মানে কি? এখানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর সমদ্বিবাহু মানে আমরা কি জানি বলো? যে একটি ত্রিভুজের 3টি কোণের মান সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে সমকোণে 90 ডিগ্রি চলে গেল, আর 90 ডিগ্রি কিন্তু এই সমদ্বিবাহুতে থাকে। 45 45। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে 180-র মধ্যে আমরা 90 45 45 পেয়ে গেছি। তাহলে এখন আমরা অনুপাত বের করব। উত্তর, সুতরাং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মানের অনুপাত হবে, কত? 90 ইস্টু 45 ইস্টু 45। এবার আমরা এটাকে কাটাকাটি করলে কত দিয়ে করতে পারবো? দেখো প্রথমে আমরা যদি 5 দিয়ে কাটি, দেখো 90 কে 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5, 5 আটা 40, মানে 5 18 90, 5 নং 45, 5 নং 45। এবার আমরা 9 দিয়ে কাটবো। 9 দোকানো 18, 9 অক্ষে 9, 9 অক্ষে 9, 2:1:1। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের অনুপাত হবে 2:1:1। উত্তর লিখে ফেলি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের অনুপাত সমান সমান 2:1:1। 6 নম্বরটা তোমরা বুঝে গেছো। নাম্বারটা দেখো, 7 নম্বরে কি বলেছে? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি। সমবাহু, তাহলে দেখো তোমরা কি জানো? যে ত্রিভুজের 3টি কোণের মান সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো?
এবার সমবাহু যখন বলেছে তার মানে কি 3 6 18, তাহলে এগুলো সবগুলোর কোণই হবে 60 ডিগ্রি করে, তাই না? তাহলে আমাদের কি হবে, সমবাহু অঙ্ক করতে হবে। সুতরাং সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে কত, যেহেতু তিনটি সমবাহু এবং তিনটি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হলো, তাহলে 60:60:60। তাহলে আমরা কাটাকাটি করলে 10 দিয়ে কাটলে 6:6:6:6, আবার সবগুলো 1:1 সবগুলো অনুপাত কত হবে, 1:1:1। বুঝতে পেরেছো তো? তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে। ঠিক আছে, তাহলে উত্তর লিখব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 1:1:1। দেখো 8 নম্বরে বলেছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স যদি 72 বছর হয়, পুলক বাবুর বয়স কত? এখানে কিন্তু আমাদের অনুপাত দেওয়া আছে, আমাদের বছরটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা এই অঙ্কগুলো কি করব, দেখো পুলক বাবু আর মানিক বাবু, পুলক বাবুর নামটা আগে আছে, তার মানে আমরা কিন্তু লেখার সময় লিখব, প্রথমে লিখব পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত, অনুপাত তো দেওয়া আছে তাই না, অনুপাত কত দেওয়া আছে, সমান সমান 7:9। তাহলে যেহেতু পুলক বাবুর বয়সটা নামটা আগে দেওয়া আছে, তাই আমরা পুলক বাবুর নামটাকে উপরে রাখবো। তাহলে পুলক বাবুর বয়স, আর নিচে হবে মানিক বাবুর বয়স, তাহলে বয়স আমাদের কত দেওয়া আছে, পুলক বাবুর বয়স দেওয়া আছে 7, মানিক বাবুর বয়স দেওয়া আছে 9। হ্যাঁ, এবার দেখো মানিক বাবুর বয়স 72 বছর দেওয়া আছে, 72 বছর লিখলাম। এবার আমাকে বের করতে হবে পুলক বাবুর বয়সটা। তাহলে 9 দিয়ে কত ঘরের নামতা গুনলে আমরা 72 পাই, 8 নং 72। তাহলে 9 গুণ 8 সমান সমান 72। তাহলে এখানে আমরা 7কে 8 দিয়ে গুণ করব, 7 8 56। তাহলে দেখো আমাদেরকে বের করতে বলছিল পুলক বাবুর বয়স কত, হিসেব করে লিখি। তাহলে পুলক বাবুর বয়স হবে 56 বছর। উত্তর হবে পুলক বাবুর বয়স হবে 56 বছর। এবার 9 নম্বরে দেখো কি বলেছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম কত? এখানেও কি হয়েছে, আমাদের আগের অঙ্কটার মতন অনুপাত দেওয়া আছে, আমাদের দাম বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, দুটি বইয়ের অনুপাত সমান সমান 2:5, তাই তো? তাহলে প্রথম বইটির যেহেতু দাম দেওয়া আছে,
তাহলে দেখো ঠিক আগের অঙ্কটার মতন করে আমরা যদি করি, প্রথম বই আর নিচে হচ্ছে দ্বিতীয় বই লিখে নিলাম। আমরা খুব সহজ করে অঙ্কগুলোকে করব যাতে আমাদের মনে থাকে। হ্যাঁ, এবার দেখো প্রথম বইয়ের দাম দেওয়া আছে কত, 32 টাকা, তাই তো? তাহলে 2:5 আগে আমরা লিখে নিলাম 2/5, কারণ তোমরা জানো যে অনুপাত মানে আমাদের কাটাকাটির ব্যাপারটা আসে, তাই না? এই যে একটা লম্বা করে লাইন লিখে আমরা কি করলাম, প্রথম বইয়ের দাম লিখে নিলাম 32.20। 32.20। এখন আমাদের কাজ হবে 32 আগে যে দেখো 2 আর 5 আমরা লিখে নিলাম, গুণ চিহ্ন দিয়ে নিলাম। এবার 2 এর সঙ্গে কত গুণ করলে 32 টাকা 20 পয়সা হয়। তাহলে আমরা এখানে রাফে দেখো ভাগ করে নিচ্ছি। 32 টাকা 20 পয়সাকে যদি আমরা 2 দিয়ে করি, 2 অক্ষে 2, 1 2 কেটে নামালাম, 6 2 12, দশমিকটা এখানে চলে গেল, 2 কেটে নিচে আসলো, 2 অক্ষে 2 মিলে গেল, এই শূন্যটা এখানে চলে গেল, মানে 16 টাকা 10 পয়সা, তাই তো? তাহলে 16.10, তাহলে 2 গুণ 16.10 হলে হয়ে যাচ্ছে 32 টাকা 20 পয়সা। তাহলে যথারীতি একইভাবে আমাদের এখানেও 16.10 বসিয়ে নিতে হবে। তাহলে এবার কি করব আমরা, 16.10 কে 5 দিয়ে গুণ করব। 5 0 0, 5 অক্ষে 5, 5 6 30 0, হাতে 3, 5 অক্ষে 5 আর 3 8, মানে 80.50। 80.50 বুঝতে পেরেছো তো কি করে বের করলাম? ভালো করে মন দিয়ে দেখো। তাহলে এই যে 80.50 বেরিয়ে গেল। এবার আমাদের বলেছে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। তো আমাদের হিসাব করা হয়ে গেছে। এবার আমরা উত্তর লিখব, দ্বিতীয় বইটির দাম কত এসেছে, 80.50 টাকা। এবার 10 নাম্বারটা। 10 নম্বরে কি বলেছে দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তার মানে আমাদের কিন্তু এখানে অনুপাত দেওয়া আছে, পরিধি বের করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা প্রথমে কিভাবে লিখব, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, পরিধি ও ব্যাসের অনুপাত সমান সমান কত দিয়েছে, 22:7, তাই তো? তাহলে 22:7 আমরা আগে লিখে নিলাম। এবার আমরা কি লিখব দেখো, বৃত্তের পরিধি আর নিচে হচ্ছে বৃত্তের ব্যাস, তাই তো? পরিধি কত দেওয়া আছে, 22, আর ব্যাস দেওয়া আছে 7। তাহলে 22 আর 7 লিখে নিলাম, গুণ চিহ্ন দিয়ে নিলাম। এবার দেখো এখানে আমাদের কি দেওয়া ছিল, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া ছিল 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে বৃত্তের ব্যাস মানে এই সংখ্যাটা কিন্তু আমার দেয়া আছে। হ্যাঁ, তো মিটার ডেসিমিটার ভাবে থাকাতে আমরা সংখ্যাটাকে ঠিক করে নেওয়ার জন্য কি করব, দেখো কিলো একটু ডেকা মিটার, মিটারের পরেই ডেসি, সুতরাং মিটারকে ডেসিমিটারে প্রকাশ করলে কত হবে, 21 ডেসিমিটার। ঠিক আছে, 21 ডেসিমিটার। এবার 3 দিয়ে আমরা কখন, 7 দিয়ে আমরা কখন 21 পাই, 3 7 21, তাহলে 3, আর 22 দিয়ে তাহলে আমরা 3 কে গুণ করব, তাহলে 3 2 6, 3 2 6, 66। তার মানে এখানে আমাদের ছিল 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে এখানে হবে 6 মিটার 6 ডেসিমিটার। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে সেই
বৃত্তের পরিধি হবে 6 মিটার 6 ডেসিমিটার। বুঝতে পেরেছো? এবার 11 নম্বর। 11 নম্বরে কি বলেছে দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে কি আছে, 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীর প্রতিযোগী বেশি। তাহলে আমাদেরকে অনুপাতে প্রকাশ করতে হবে। এটা কিভাবে করব আমরা, দেখো প্রথমে 150 জনের মধ্যে 90 জন নাম দিয়েছে, তাই তো? তাহলে দেখো সপ্তম শ্রেণীতে নাম দিয়েছে কত, 150 জনের মধ্যে 90 জন। 150 জনের মধ্যে 90 জন, তাই না? তাহলে এটা আমরা অনুপাতে করে নেই আগে। তাহলে কি হচ্ছে, 90 আর এদিকে 150। হ্যাঁ, এটাকে আমরা যদি কাটাকাটি করি, দেখো 0 0 কেটে দিলাম, 3 3 9, 3 5 15, 3 দিয়ে কেটে দিলাম, মানে 5 ভাগে 3 ভাগ। এবার ষষ্ঠ শ্রেণীতে নাম দিয়েছে কতজন, 140 জনের মধ্যে 80 জন। তাহলে 140 জনের মধ্যে 80 জন, তাই তো? তাহলে 140/80, দেখো 140/80, এটাকেও আমরা কাটাকাটি করে নিলাম। 0 0 কেটে দিলাম, 4 2 8, 7 2 14, 2 দিয়ে কেটে নিলাম। বুঝতে পেরেছো তো? তাহলে 5:3 আর 7:4। তাহলে এখানে আমরা কি লিখব, যেহেতু 5/3 সমান সমান কি হচ্ছে 3:5, তাই তো? আবার 7/4 সমান সমান কি হচ্ছে 4:7। এটা আমরা অনুপাত বের করলাম। এবার দেখো এখন কি দেখা যাচ্ছে, যে 5/3 গ্রেটার দেন 7/4, তাই তো? যেহেতু 5/3 গ্রেটার দেন 7/4 হয়ে যাচ্ছে, যেহেতু 5/3 গ্রেটার দেন 7/4, তাহলে 5/3 আমরা কোথা থেকে পেয়েছি, সপ্তম শ্রেণী থেকে, তাই না? তাহলে বলেছে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, উত্তরে এসে যাবে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। বুঝতে? এবার 12 নাম্বারটা। 12 নম্বরে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে দেখো আমরা যদি মনে করি যে সংখ্যা দুটি x, হ্যাঁ এখানে অনুপাত যেহেতু দেওয়া আছে, তাহলে 5x আর 7x এরকম ভেবে নিলাম। তাহলে ধরি সংখ্যা দুটি সমান সমান কত আছে, 5x:7x। হ্যাঁ, আমরা এখানে x ধরে নিলাম। তাহলে x প্রশ্ন অনুসারে কি হচ্ছে, x হচ্ছে গসাগু হয়ে যাচ্ছে, তাই না? এখানে দেখো গসাগু সমান সমান সংখ্যা দুটোর গসাগু কত বলেছিল, 13, তাই তো?
অঙ্ক দুটোর গসাগু 13 বলেছিল। হ্যাঁ, প্রশ্নানুসারে গসাগু কত হয়ে যাচ্ছে? 13x। প্রশ্নানুসারে গসাগু সমান সমান 13x। তাহলে আমরা এখন x এর মান বের করব। গসাগু 13 পেয়েছি। এবার দেখো আমাদেরকে কি বলেছিল, গসাগু যদি 13 হয় আর আমরা এখানে x লিখে নিয়েছি, হ্যাঁ, তার মানে প্রশ্নানুসারে 13 সমান সমান x হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 13 সমান সমান যদি x হয় তাহলে আমরা এখন কি করব? 5x আর 7x এর মান বের করব। তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে? 5 ইন্টু 13 আর 7 ইন্টু 13। তাহলে কত হচ্ছে? 5 13 65 আর 7 13 91। তাহলে সংখ্যা দুটি কি কি পেয়ে গেলাম আমরা? 65 ও 91। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সংখ্যা দুটি যথাক্রমে 65 ও 91। বুঝতে পেরেছো? এটা ছিল তোমাদের কোষে দেখি 2.1 এর শেষ অঙ্ক। সবগুলো অঙ্ক তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা খুব ভালো করে দেখে বুঝে নিয়ে পড়ো এবং কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভালো থেকো।